প্রিয় বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির নিয়োগ দুর্নীতি। গত কয়েক বছরে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই নিয়োগ দুর্নীতি নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অসংখ্য আলোচনা হয়েছে, কিন্তু কতকগুলো বিষয় সেই আলোচনা আমি খুঁজে পাইনি। সেই আঙ্গিক থেকেই আমি আজকের আলোচনাটা করতে চাইছি। আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবাংলায় বর্তমানে রাজ্য পুলিশে শূন্য পদ আছে 53,000, কলকাতা পুলিশে 10,380, রাজ্য সরকারি কর্মচারীদের শূন্য পদ 2,64,534, শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শূন্য পদ 3,98,150, মাদ্রাসা শিক্ষকদের শূন্য পদ 10,000, উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোতে শূন্য পদ, অনুমোদিত পদের কম বেশি 40 থেকে 60%, বিভিন্ন পুরসভা বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত এগুলোতে অসংখ্য শূন্য পদ, অনুমোদিত পদের কোথাও 50%, কোথাও 60%, কোথাও 70%। তা এনসিআরবি রিপোর্ট হচ্ছে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় ন্যূনতম যে সংখ্যায় পুলিশ লাগে সেটা হচ্ছে 160.76। পশ্চিমবাংলায় এখন আছে 97.66, এবং এই যে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় 97.66 জন পুলিশকর্মী আছেন, এদের একটা বড় অংশ নিয়োজিত আছেন যারা তথাকথিত ভিআইপি। এখন পুলিশ সিকিউরিটি নিয়ে ঘোরাটা একটা স্ট্যাটাস সিম্বল। অনেক পঞ্চায়েত সদস্য কাউন্সিলরও এখন পুলিশের নিরাপত্তা পান। ফলে এই যে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় 97.66 জন পুলিশকর্মী আছেন, যেটা প্রয়োজনের থেকে অনেক কম, তার থেকেও কম পুলিশকর্মী কাজ করতে পারছেন। তো স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন অভিযোগ বারবার ওঠে। যদি আমাদের যা পুলিশ কর্মী আছেন তারা যদি তাদের 100% প্রয়াসটাও করেন, তাহলেও পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা দৈনন্দিন সমস্যা সমাধানে তারা কিছু করতে পারবেন না, কারণ এত কম পুলিশ সংখ্যা করা সম্ভব না। এবং যার ফল যেটা হয়েছে যে রাজ্য সরকার প্রায় 1.5 লক্ষের মতো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন, যাদেরকে আগে সিভিক পুলিশ বলতেন। সবাই জানে এর কোনো নিয়োগ পদ্ধতি নেই। তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন দলীয় কর্মী সমর্থকদের এই সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করেছেন, এবং আদালত বহুবার নির্দেশ দিয়েছে যে তাদের দিয়ে কোনো আইন শৃঙ্খলা রক্ষার কাজে বা এতে লাগানো যাবে না। ওসব আদালতের রায়ে লেখা থাকে। বাস্তবে এই সিভিক ভলেন্টিয়াররাই পুলিশের কাজ করছে সারা রাজ্য জুড়ে, যার ফলে একদম সরাসরি পুলিশ প্রশাসনটা তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। 1980 সালে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় কর্মচারী সংখ্যা ছিল 676 জন। বর্তমানে 2025 সালে সেটা এসে দাঁড়িয়েছে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় 219। স্বাভাবিকভাবে 1 লক্ষ জনসংখ্যাকে 219 জন সরকারি কর্মচারী যে পরিষেবা দিতে পারবেন, সেই একই পরিষেবা 676 জন কর্মী তার থেকে অনেক ভালোভাবে, অনেক দ্রুততার সঙ্গে, অনেক গতিশীলতার সঙ্গে দিতে পারবেন। তাই জনপ্রত্যাশিত মান এবং গতিতে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া সরকারি কর্মচারীদের পক্ষে কার্যত অসম্ভব। তাই এর জন্য কি করা হয়েছে, ওই চুক্তির ভিত্তিতে কিছু কর্মী নিয়োগ করা হয়েছে। এখন এই যে বিপুল শূন্য পদ, সব মিলিয়ে কম বেশি 7 লক্ষ শূন্য পদ, 2011 থেকেই এই বিপুল শূন্য পদে কার্যত কোনো নিয়োগ নেই। এবারে সিঙ্গুর কাণ্ডের পরে কোনো বেসরকারি শিল্প সংস্থা পশ্চিমবাংলায় বিনিয়োগ করছেন না, কারণ তাদের মনে একটা আতঙ্ক
যে একটা 92% তৈরি হয়ে যাওয়া, উৎপাদন শুরুর মুখে থাকা, টাটাদের মতো আন্তর্জাতিক মানের একটা শিল্প কারখানা যদি রাজনীতির বলি হয়ে পশ্চিমবাংলা থেকে চলে যেতে বাধ্য হয় শিল্প গুটিয়ে নিয়ে, 52টা অনুসারী শিল্প সহ, এই পশ্চিমবাংলায় বিনিয়োগ করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। কারণ দিনের শেষে শিল্পপতি বা বিনিয়োগকারীরা দেখবেন তাদের বিনিয়োগটা সুরক্ষিত আছে কিনা এবং বিনিয়োগ থেকে তারা যথেষ্ট পরিমাণ মুনাফা করতে পারছেন কিনা। মুনাফা সর্বাধিকরণটাই শিল্পপতি এবং বিনিয়োগকারীদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য তাদের নেই। তা স্বাভাবিকভাবে বেসরকারি ক্ষেত্রেও কোনো নিয়োগ নেই। এই যে তীব্র কর্মসংস্থানহীনতার একটা আবহ সরকার পরিকল্পিতভাবে তৈরি করেছে, যার ফলে আমাদের পশ্চিমবাংলার জনসংখ্যার 65% বয়স হচ্ছে 34 বছরের নিচে। তারা আমার আপনার ঘরের সন্তান, তারা চাকরির বাজারে কাজ খুঁজছেন, কিন্তু পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নেই, না সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে। তাহলে তারা যাবেন কোথায়? এই কর্মসংস্থানহীনতার এই তীব্র যে যন্ত্রণা, এইটাকে মূলধন করে এই সরকার একেবারে কৃতদাস মালিকের ঢঙে চুক্তি নিযুক্ত শ্রমিক হিসেবে কর্মীদের, শিক্ষিত আমার আপনার ঘরের ছেলেমেয়েদের সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। কাউকে 600 টাকা বেতন দেন, কাউকে 1666 টাকা, কাউকে 2000, 3000, 5000, 7000, 10,000 বেতন দিয়ে কোনো সামাজিক সুরক্ষা নেই, কোনো পেনশন নেই, কোনো মেডিকেল নেই, কোনো ছুটি নেই। তাদেরকে 8 ঘন্টা দূরস্থান, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করিয়ে নেন, সরকারি কাজ করিয়ে নেন। কোনো কৃতদাস মালিক বা বেসরকারি সংস্থাও এরকম নির্মম শোষণ করেন না। এখন আমার প্রশ্ন যে রাজ্য সরকার 2011 সাল থেকে নিয়োগ করছেন না, যে নিয়োগগুলো হয়েছে সে আপনি নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগই বলুন বা প্রাথমিক শিক্ষক নিয়োগ বলুন, সেখানে প্রামাণ্য দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, যার ফলে দুর্নীতিমূলক নিয়োগের কারণে ইতিমধ্যে একটা প্যানেল বাতিল হয়ে গেছে। আরও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলে আছে আদালতে। তাহলে আমাদের পশ্চিমবাংলার, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কি একটা সম্মানজনক কর্মসংস্থান কখনো পাবে না? নাগরিক সমাজ এটা ভেবে দেখবেন। এবারে আসুন, এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এসএসসির যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই নিয়োগ দুর্নীতি একেবারে সরাসরি একটা ইনস্টিটিউশনাল করাপশন স্পন্সর্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সরকার নিজে এই দুর্নীতিটা করেছেন, এই দুর্নীতিটায় যুক্ত। এবারে মহামান্য সুপ্রিম কোর্ট গত 23 এপ্রিল 2025 রায় দিয়েছেন এই 25,753 জন, তার মধ্যে একজনের চাকরি আছে, ক্যান্সার আক্রান্তা সোমা দাস। তাহলে 25,752 জনের প্যানেল বাতিল করে দিয়েছেন এবং বাতিল করে নির্দেশ দিয়েছেন যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেই নিয়োগ প্রক্রিয়ায় এই যারা বাতিল হলেন, যাদের চাকরি, তাদের মধ্যে যারা দাগি নন, অর্থাৎ যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি, তাদের পরীক্ষা নিতে হবে। এবং সেক্ষেত্রে 17/4/2025 সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার যে রায় দিয়েছেন, আমি সেই রায়টা একটু পড়ছি। উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার shall not be read as conferring any special right or advantage on the aforesaid teachers in so far as the fresh recruitment process is concerned. এখন এই নির্দেশটা সঠিক না বেঠিক, ঠিক না ভুল, আমি এসব বিতর্কে যাচ্ছি না, কিন্তু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, তারপরে রাজ্য সরকার বা এসএসসি এই 2016 বাতিল হয়ে যা যে পরীক্ষা, সেই পরীক্ষাটা নেওয়ার সময় নম্বর বিভাজনটা পুরো পাল্টে দিলেন। পাল্টে দিয়ে ইন্টারভিউয়ের জন্যে এই শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা হিসেবে 10 নম্বর রাখলেন। বাকিগুলোর বিস্তারিত বর্ণনা আমি যাচ্ছি না। তা স্বাভাবিকভাবে যারা শিক্ষক নন, অর্থাৎ যারা কর্মপ্রার্থী, শিক্ষিত বেকার যুবক যুবতী, তারাই 10 নম্বরটা পাবেন না। ফলে এই শিক্ষিত বেকার যুবক যুবতীরা পরীক্ষা দেবেন 90 নম্বরে, আর
যারা শিক্ষকতার অভিজ্ঞতা যাদের রয়েছে তারা দেবেন 100 নম্বরে। এই রকম বৈষম্য কি কোনো নিয়োগ প্রক্রিয়ায় হয়? একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি 10 নম্বর এক পক্ষকে দিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে যারা ফ্রেশার, যারা নতুন করে নিয়োগের জন্য আবেদন করেছেন, তারা কি কখনো নিয়োগ পাবেন? সেই প্রতিযোগিতা তারা কখনো এঁটে উঠতে পারবেন? এবার যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন যে লিখিত পরীক্ষায় 60-এ 60, শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10, অর্থাৎ 70 নম্বরে 70 নম্বরই পেয়ে কিন্তু যারা ফ্রেশার, অর্থাৎ যারা অতীতে শিক্ষক ছিলেন না, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা, শিক্ষিত যুবক যুবতীরা যারা অত্যন্ত পরিশ্রম করে খেটে অনেক আশা নিয়ে এই পরীক্ষাটা দিয়েছিলেন শিক্ষক হওয়ার একটা প্রত্যাশায়, তারা কিন্তু 70 নম্বর পেয়েও 70-এ 70 নম্বর পেয়েও ইন্টারভিউর জন্য ডাক পাননি। অর্থাৎ কোনো ক্ষেত্রে কাট অফ মার্কস রাখা হয়েছে 71, কোনো ক্ষেত্রে 72, কোনো ক্ষেত্রে 76। স্বাভাবিকভাবে 70 নম্বরের পরীক্ষা দিয়ে 71, 72 বা 76 রাখা যায় না। এখন এখানে মূল যে প্রশ্নটা, সে প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই লিখিত পরীক্ষা, এই যে পরীক্ষা নেওয়া হলো, এই যে নিয়োগ প্রক্রিয়া হলো, এদের ফ্রেশারদের কেন আবেদন করার সুযোগ দেওয়া হলো? বলে দিলেই হতো যে ফ্রেশারদের আমরা চাকরি দেব না। এবং এরা একটা আশা নিয়ে পরীক্ষা দিলেন, পরিশ্রম করলেন, সফল হলেন। 70-এ 70 মানে তো সে মানে সর্বোত্তম মানের সে প্রার্থী, সেও কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছে না। চাকরির কথা বাদ দিন, ও বহু দূরস্থ। এবারে আসুন, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন কি, যে দাগিদের, অর্থাৎ যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাদের এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে ঢোকানো যাবে না। 2 নম্বর হচ্ছে যে এই যে যারা এই 25,752-র মধ্যে যারা দাগি নন, অর্থাৎ দুর্নীতি মুক্ত উপায়ে চাকরি পেয়েছিলেন, তাদের কোনো এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্পেশাল রাইট দেওয়া হবে না এবং কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। এটা সঠিক কি ভুল আমি এ বিষয়ে যাচ্ছি না, কিন্তু এই যে শিক্ষকতায় 10 নম্বর দিয়ে দেওয়া হলো, স্বাভাবিকভাবে তাদের তো একটা অ্যাডভান্টেজ বা একটা স্পেশাল রাইট দেওয়া হলো, তাহলে এটা তো সুপ্রিম কোর্টের রায় বিরোধী। তাহলে এই নম্বর বিভাজনকে সুপ্রিম কোর্ট কেন মেনে নিলেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে যারা দাগি, মানে যে দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, তাদের বেতনের টাকাটা, যা বেতন তারা তুলেছেন, সেই বেতনের টাকা 12% সুদসহ ফেরত দিতে হবে। কলকাতা হাইকোর্টও বলেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন। এখন আমার কাছে প্রশ্ন, এসএসসি সুপ্রিম কোর্টের সর্বশেষ যে তালিকা দিয়েছে, তাতে দাগিদের সংখ্যা বলেছে 5,500, সিবিআই বলেছিলেন 8,500, এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা সিবিআই এর বিভিন্ন সময়ে আদালতে দেয়া পরিসংখ্যান তুলে ধরে তারা দেখিয়েছেন যে এই দাগিদের সংখ্যা 10,750। এবারে আপনি আসুন কলকাতা হাইকোর্টের 25শে মে 2022 সালের একটি রায়, এই সংক্রান্ত রায়। সেখানে কলকাতা হাইকোর্ট বলছেন, স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট দেয়ার আর ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস in the selection process and that the number of persons who received appointments illegally could not be determined with exactitude। অর্থাৎ এই দাগিদের সংখ্যা, মানে কারা দুর্নীতি মুক্ত উপায়ে চাকরি পেয়েছেন এবং কারা দুর্নীতির সঙ্গে যুক্ত পেয়ে চাকরি পেয়েছেন, এই পার্থক্যটা করা যায়নি। এবারে আমাকে বুঝিয়ে দিন, বা আপনারাই বোঝার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন, তাহলে মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে বললেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় রাখা যাবে না, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে 12% সুদ সহ টাকাটা ফেরত দিতে হবে, বেতনের টাকাটা? তাদের সংখ্যাটাই আদালত জানে না, তাদের সংখ্যারই আদালত গ্রাহ্য কোনো সংখ্যা নেই। কিন্তু স্বাভাবিক যে যারা এই 10,750 বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর পরিসংখ্যান মতো এই সংখ্যায় যারা দুর্নীতিযুক্ত উপায়ে চাকরি পেয়েছেন, তারা তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে অনেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় থাকবেন, ইন্টারভিউয়ে ডাক পাবেন
এবং তারা আবার নতুন প্যানেলে তাদের নাম উঠবে? এবং টাকা ফেরত কারা দেবেন? এসএসসি যাদের নাম, কয়েকটা নাম দিয়ে দেবে, সেই তালিকাও তো পূর্ণাঙ্গ নয়। সেখানে শুধু নাম দেওয়া হয়েছে, বাবার নাম বা স্বামীর নাম, ঠিকানা কিছু দেয়া নেই। তা আপনি বুঝবেন কি করে যে সত্যি রামচন্দ্র স্বামের নাম দেয়া আছে, সেই রামচন্দ্র স্বাম যে আপনার পাড়ার রামচন্দ্র স্বাম কিনা আপনি বুঝবেন কি করে? পূর্ণাঙ্গ তালিকা তারা দেয়নি। তাহলে যতক্ষণ না দাগিদের এই পূর্ণাঙ্গ এবং আদালতগ্রাহ্য তালিকা সরকার দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আদালত কিভাবে এই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেন এবং এই তাদের থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ দিলেন? এটা কি করে সম্ভব? মাননীয় আইনজীবীরা তাদের হয়তো পেশার স্বার্থেই এ বিষয়ে কোনো কথা বলছেন না, কিন্তু এটা তো সত্যি। আমি যদি না জানতেই পারি যে কতজন দাগি, তাহলে কাদের থেকে টাকাটা ফেরত হবে? এবং যদি জানতেই না পারি কতজন দাগি, তাহলে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কতজন দাগি ঢুকে পড়লেন তার হিসেবটা কী হবে? এবারে আসুন, কলকাতা হাইকোর্ট গত 25শে মে 2022 একটা নির্দেশ দিয়েছিলেন। তার 265 নম্বর অনুচ্ছেদে রাজ্য সরকার 6861টি সুপার নিউমারারি পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য মন্ত্রিসভা। সে সম্পর্কে তারা নির্দেশ দিয়েছেন, দে হ্যাড রিজলভ টু ক্রিয়েট সুপার নিউমারারি পোস্টস টু অ্যাকোমোডেট দি ইলিগাল অ্যাপয়েন্টিস। অর্থাৎ বেআইনি নিয়োগ প্রাপ্তদের নিয়োগটাকে বৈধ করার জন্য তারা সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে। ইন আদার ওয়ার্ডস, অপর দিকে আর কি, স্টেট হ্যাজ রিজলভ টু এক্সপেন্ড ট্যাক্সপেয়ার্স মানি টু অ্যাকর্ড স্যাংশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সিকিউর ডিসঅনেস্টলি। অর্থাৎ অসৎভাবে, দুর্নীতিযুক্তভাবে চাকরি পাওয়াদের চাকরি বৈধতা দেওয়ার জন্য অ্যাকর্ড স্যাংশন এই সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে। এবং তারা নির্দেশ দিয়েছিলেন যে এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে সিবিআই তদন্ত হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে। স্বাভাবিকভাবে মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী সহ সেদিনের ওই ক্যাবিনেট মিটিংয়ে যে মন্ত্রীরা হাজির ছিলেন তাদের প্রত্যেককে কাস্টডিতে নিয়ে সিবিআই ইন্টারোগেশন করবে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশটা খারিজ করে দিলেন। এখন আমার কাছে প্রশ্ন, আমরা তো অত জ্ঞানীগুণী মানুষ নই, তাহলে এই যে মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যে কথাটা বলেছিলেন যে ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট সিকিউর ডিসঅনেস্টলি, এগুলোকে অ্যাকর্ড স্যাংশন দেওয়ার জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছে, এই নির্দেশটা কি মিথ্যে? এই নির্দেশটা কি অসৎ? তাহলে যদি এই বেআইনি নিয়োগ প্রার্থীদের, দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া লোকেদের চাকরিটাকে বৈধতা দেওয়ার জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে কেন মন্ত্রিসভার মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না? কেনই বা তাদের কাস্টডিতে নিয়ে সিবিআই তদন্ত হবে না? এর আগে তো সিবিআই কর্মরত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্মরত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। তাহলে কেন পশ্চিমবাংলার ক্ষেত্রে ভিন্ন অবস্থা হবে? কেন পশ্চিমবাংলার ক্ষেত্রে মন্ত্রিসভাকে সুপ্রিম কোর্ট ছাড় দেবেন? প্রশ্নটা কিন্তু খুব যুক্তিযুক্ত। এবারে আসুন, যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 25,753 জনের চাকরি বাতিল হয়ে গেল। কেন? দুটো কারণ। এক নম্বর হচ্ছে দুর্নীতিগ্রস্ত ভাবে যারা চাকরি পেয়েছেন এবং মেধা, পরিশ্রম, যোগ্যতার নিরিখে দুর্নীতির আওতার বাইরে থেকে যারা চাকরি পেয়েছেন, এই দুটো তালিকা সরকার উইথ এক্স্যাক্টিটিউড, মানে সঠিকভাবে, নির্ভুলভাবে দিতে পারেননি। 2 নম্বর কারণ হচ্ছে গোটা নিয়োগ প্রক্রিয়াটা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া, সে কারণে এটা সংবিধান বিরোধী, তাই প্যানেল বাতিল করে দেওয়া হলো। এখন আমার প্রশ্ন, আপনি একবারের জন্য ভাবুন, যে চাকুরি শিক্ষক বা শিক্ষাকর্মী 6 বছর 8 বছর চাকরি করছেন, তাদের মেধা, পরিশ্রম, যোগ্যতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের সাফল্যের ফসল হিসেবে তাদেরকে যদি এত বছর পরে তাদের চাকরিটা বাতিল হয়ে যায় এবং তাদের গায়ে একটা মানে লেবেল এঁটে দেওয়া যায় যে এরাও দুর্নীতিমূলক উপায়ে চাকরি পেয়ে থাকলেও থাকতে পারে,
তাহলে মানে ব্যাপারটা কত তাদের পক্ষে অন্যায় হয়। এবং নতুন করে পরীক্ষা দিয়ে তাদের কজন চাকরিতে ফিরে আসতে পারবেন, অর্থাৎ তাদের একটা অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিলেন। এখন যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, আমি বলছি না, আমি বলার কেউ নই, মহামান্য কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন এই 25,753 জনের মধ্যে একটা বড় অংশ হচ্ছে নিরপরাধ, তারা দুর্নীতির সঙ্গে তাদের কোনো সংস্রব ছিল না, তারা মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের নিরিখেই চাকরিটা পেয়েছেন, কিন্তু তারা তো শাস্তি পেয়ে গেলেন। তাহলে আদালতের এ কীরকম রায়, যে রায়ে নির্দোষ নিরপরাধ সাজা পায়, আর যারা অপরাধী এই মন্ত্রিসভা, এই করাপশনটা একটা ইনস্টিটিউশনাল করাপশন, একদম স্পন্সর্ড প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে মন্ত্রিসভা আওতার বাইরে, শিক্ষামন্ত্রী ফাঁকা ঘুরে বেড়াচ্ছেন, ওই ছাত্রদের গাড়ি চাপা দিয়ে আবার তাদের বিরুদ্ধেই কেস দিচ্ছেন, আর মাঝে মধ্যে টিভিতে এসে বড় বড় কথা বলছেন, আর যারা নিরপরাধ তারা আজকে মানে তাদের জীবন কার্যত শেষ। এ কেমন বিচার? এ তো কাজের বিচার। এবারে আসুন, মূল সমস্যাটায় যদি আমরা না যাই, তাহলে কিন্তু বিচ্ছিন্নভাবে এই দুর্নীতির সম্পর্কে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ একটা বিষয় আমরা নিশ্চিত হয়ে গেছি, এ ব্যাপারে সন্দেহের কোনো জায়গা নেই, যে আদালত সিবিআই বা ইডিকে এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যে তদন্তের নির্দেশগুলো দিয়েছেন, সেই তদন্তের নেট ফল হবে অশ্বডিম্ব। কারণ সিবিআই তদন্ত বা ইডির তদন্ত যে গতিতে যেদিকে এগোচ্ছে অভিমুখহীনভাবে, তাতে করে এটা নিয়ে আর কারোর কোনো মনে দ্বিধা নেই যে এইসব তদন্তে কিছুই হবে না, আস্তে আস্তে সমস্ত অভিযুক্তরাই ছাড়া পেয়ে চলে আসবেন। এই তো পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে চলে এসে বলছেন যে লোকের দুটো করে বউ থাকতে পারে, আর আমি 75-76 বছরের বুড়ো হাওড়া বলে আমার একটা 23-24 বছরের বান্ধবী থাকবে না। এই চলছে। মূল প্রশ্নটা হচ্ছে, শুধু দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করে তো কোনো লাভ নেই, আমাদের জানতে হবে যে মূল সমস্যাটা কোথায়। একটা রোগ হলে মূল সমস্যা যদি আপনি দূর করতে না পারেন, তাহলে তো এই একই জিনিস বারবার ঘটবে, আগামী দিনেও দুর্নীতি হবে, এ তো কেউ আটকাতে পারবে না। মূল সমস্যাটা হচ্ছে, সরকারের হাতে যদি নিয়োগ প্রক্রিয়ার রাশ থাকে, নিয়োগ প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকে, তাহলে সরকারের বকলমে শাসক দল স্বজনপোষণ, দুর্নীতিমূলক নিয়োগ এবং রাজনৈতিক নিয়োগ এটা করবেন, এটা প্রমাণিত সত্য। তাহলে এমন একটা নিয়োগ প্রক্রিয়া দরকার, যে প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করতে পারবেন না, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এখন সেটা কিভাবে সম্ভব, কে করতে পারেন? এইটা কলকাতা হাইকোর্টের পক্ষে করা সম্ভব না, কিন্তু এটা করতে পারেন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং মহামান্য সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এমন কোনো ব্যবস্থার পক্ষে কোনো আইন আনবেন না যাতে করে সরকারের নিয়ন্ত্রণটা নিয়োগ প্রক্রিয়ার উপর সম্পূর্ণ চলে যায়। তার কারণটা কি? দিনের শেষে যে কোনো শাসক দল, তারা একটা করে রাজনৈতিক দল, তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকা। এখন ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকতে গেলে রাজনৈতিক কর্মীর প্রয়োজন। সেই রাজনৈতিক কর্মীদের যদি আমি কিছু চাকরি বাকরি কিছু দিতে না পারি, তাহলে তারা আমার সঙ্গে থাকবে কেন? কাজেই তারা তাদের দলীয় স্বার্থের প্রয়োজনে রাজনৈতিক নিয়োগ বা স্বজনপোষণ এবং ক্ষেত্র বিশেষে পশ্চিমবঙ্গ সরকারের মতো দুর্নীতিমূলক নিয়োগ করবেন। এটা তো স্বাভাবিক। তাহলে পদ্ধতিটা পরিবর্তন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার রাজনৈতিক কারণে কোনো নতুন আইন আনবেন না, কোনো ব্যবস্থা করবেন না। সুপ্রিম কোর্টের কিন্তু বিপুল ক্ষমতা ছিল। মহামান্য সুপ্রিম কোর্ট তো এটুকু বুঝেছেন যে রাজ্য সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, এবং এই রাজ্য সরকারের হাতে যদি নিয়োগের দায়িত্ব থাকে, তাহলে এরকম দুর্নীতি হবে। যেটা আমার মতো একজন গোলা লোক সে বুঝতে পারছে, সেইটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝতে পারলেন না। সুপ্রিম কোর্টের কাছে কিন্তু একটা বিরাট সুযোগ এসে হাজির হয়েছিল, কারণ সুপ্রিম কোর্টের রায় হচ্ছে নির্দেশ, সে রায় হচ্ছে আইন, এবং সেই আইন অকার্যকর করে দিতে পারেন কেন্দ্রীয় সরকার। কিভাবে পারেন? সেই রায়ের বিরুদ্ধে আবার একটা
নতুন আইন, সেই রায়টাকে কার্যকর করে একটা নতুন আইন সংসদে আনতেই পারেন। ঠিক যেমন দেখবেন এই কিছুদিন আগে 2023 সালে সুপ্রিম কোর্টের একটা সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য, গণতান্ত্রিক পদ্ধতিকে টিকিয়ে রাখার জন্য নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠুভাবে, নিরপেক্ষতার সঙ্গে করার জন্য সবথেকে বড় দরকার হচ্ছে নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ না থাকা। এই জন্য তারা একটা সিলেকশন কমিটি করে দিয়েছিলেন। সেই সিলেকশন কমিটিতে ছিলেন মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং লোকসভার মাননীয় বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে এই সিলেকশন প্যানেলে সরকারের একচ্ছত্র আধিপত্য ছিল না। কাজেই জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করতে গেলে কোনো কেন্দ্রের যারা শাসক দল তারা তাদের মতো করে তাদের লোকেদের নিয়োগ করবেন, এই সুযোগটা ছিল না। কিন্তু তারপরে 2024 সালে সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এরা কেন্দ্রীয় সরকার নতুন আইন এনেছেন। সেই আইনে বলেছেন যে এই সিলেকশন প্যানেলে ওই প্রধান বিচারপতির থাকার কোনো দরকার নেই, থাকবেন লোকসভায় বিরোধী দলনেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। স্বাভাবিক, সরকার পক্ষের 2 জন লোক থাকছে, বিরোধী পক্ষের 1 জন, তাহলে তো 2:1 সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন কমিশনার নিয়োগ করবেন সরকার। যার ফলে সেই নিয়োগ কমিশনাররা যদি রাজনৈতিক নিয়োগ হয়, তাহলে তারা যদি রাজনৈতিক দলের প্রয়োজনে বা রাজনৈতিক দলের দয়ায় নিয়োগ পান, স্বাভাবিকভাবে সেই কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে না, সেই কমিশন শাসক দলের হয়েই কাজ করবে। কিন্তু এটাকে বদলে দিয়েছেন। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যদি নিয়োগ দুর্নীতির অবসানের জন্য একেবারে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়োগ প্রক্রিয়াকে ডাকতে হবে এইরকম কোনো রায় বা নির্দেশ দিতেন, সেটা কিন্তু আইন হয়ে যেত এবং সেইটা কিন্তু তার বিরুদ্ধে রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় সরকার কোনো বিল আনতেন না, কোনো আইন আনতেন না। কেন? তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে শাসক দল তার পিঠে কিন্তু একটা ছাপ পড়ে যেত যে এরা দুর্নীতির মাধ্যমে নিয়োগকে সমর্থন করছে, প্রশ্রয় দিচ্ছে। সুপ্রিম কোর্ট তো তা করলেন না। সুপ্রিম কোর্ট তো বিপুল ক্ষমতা, আমরা তো প্রত্যাশা করি যে সুপ্রিম কোর্ট করবেন। দ্বিতীয় যে বিষয়টা, সুপ্রিম কোর্ট পুরো প্রক্রিয়াটাকে কিন্তু গুলিয়ে দিয়েছেন। আপনারা যাই বলুন, এটা যদি আদালত অবমাননা হয় আমি নতমস্তকে মেনে নিতে রাজি, কিন্তু সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা গুলিয়ে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে যারা নিরপরাধ তারা শাস্তি পেয়েছে, 2 নম্বর হচ্ছে যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের সঠিক সংখ্যা জানার জন্য তারা সরকারের উপর যে কঠোর অবস্থান নেওয়া দরকার ছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তা নেননি। সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট যদি পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি এবং এসএসসির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করতেন এবং তারা কোর্টে এলে তাদের একদম 2টো অপশানের মধ্যে একটা বেছে নিতে বলতেন যে হয় সঠিক তালিকা দাও, অন্যথায় জেলে যাও, আপনারা কেউ মনে করেন যে এই মুখ্য সচিব, এই রাজ্য সরকার, এই এসএসসি, এই শিক্ষা দপ্তর কারুর ক্ষমতা হতো ওই আসল তালিকা আদালতের হাতে তুলে না দিতে? কারণ কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, সংখ্যাটা কত, এটা এক এবং একমাত্র জানেন রাজ্য সরকার এবং এসএসসি, কারণ তারাই চাকরিটা দিয়েছে। মহামান্য আদালত কিন্তু সেই রাস্তায় গেলেন না, তারা কিন্তু নিরপরাধদের একটা বিপদের মুখে ঠেলে দিলেন। সংবিধানের 315 নম্বর ধারায় কেন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ সর্বভারতীয় স্তরে ইউপিএসসি তৈরি হয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। রাজ্যের ক্ষেত্রে তৈরি হয়েছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে কর্ণাটক রাজ্য ভার্সেস উমাদেবী অ্যান্ড আদার্স এই মামলার রায়টা আমি একটু উল্লেখ করব। রায় বলা হচ্ছে, উইথ এ ভিউ টু মেক প্রসিডিওর ফর সিলেকশন ফেয়ার, দি Constitution by Article 315 has created a PSC for the Union and PSCs for the states. Article 320 deals with the functions of PSC and mandates consultation with the Commission on all matters relating to the methods of recruitment to civil services and civil posts and other related matters. দেখুন,
মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলেছেন যে সিলেকশন প্রসেসটাকে যদি ফেয়ার করতে হয়, স্বচ্ছ করতে হয়, তাহলে সাংবিধানিক সংস্থা পিএসসির মাধ্যমে নির্ভর করা দরকার। এটা আমার কথা নয়, মহামান্য সুপ্রিম কোর্টের কথা। এবং পশ্চিম বাংলায় অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পিএসসি চালানোর জন্য সংবিধানের 320 থেকে 323 নম্বর ধারায় 32টা রেগুলেশন দেওয়া ছিল। সেই 32টা রেগুলেশনের মধ্যে 33 নম্বর রেগুলেশন যুক্ত করে রাজ্য সরকার তার সাংবিধানিক নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত চরিত্র সরিয়ে দিয়ে পিএসসিকে বর্তমানে অর্থ দপ্তরের একটা শাখায় পরিণত করেছে, যার ফলে পিএসসি কোনো সাংবিধানিক সংস্থা নয়। কাজেই আমাদের একটা জিনিস স্পষ্ট বুঝতে হবে, মাননীয় বিচারপতিরাও যদি এই বিষয়টা বোঝেন এবং সেই অনুসারে অ্যাক্ট করেন, তাহলে কিন্তু আগামী দিনে আমার রাজ্যের যে লক্ষ লক্ষ শিক্ষিত কর্মপ্রার্থী যুবক যুবতী তারা একটা সরকারি চাকরির আশায় বসে আছেন, তাহলে কিন্তু তারা একটা আশার আলো দেখতেন। নিয়োগের রাশ সরকারের হাতে থাকলে দুর্নীতি হবে, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। তাহলে কি করতে হবে? হয় পিএসসিকে একেবারে সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটা সাংবিধানিক সংস্থা তৈরি করে সেই সংস্থাকে তাকে সম্প্রসারিত করে সেই সংস্থার মাধ্যমে একদম বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে আরম্ভ করে শিক্ষক, শিক্ষাকর্মী, রাজ্য সরকারি কর্মচারী সকলের নিয়োগের দায়িত্ব সেই সাংবিধানিক সংস্থার উপর দিয়ে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টকে যাতে কোনোভাবে ওই কোনো রেগুলেশন যুক্ত করে দিয়ে সুপ্রিম কোর্টের স্বাধিকারটাকে সরকার কেড়ে নিতে না পারেন। দ্বিতীয় পদ্ধতি, শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনের উপর নিয়োগ দেয়া। কারণ ধারাবাহিকভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরে একেবারে ধারাবাহিকভাবে খারাপ ফল করা বা ভালো ফল করা তো সম্ভব নয়। কাজেই এই পরীক্ষায় যারা ধারাবাহিকভাবে ভালো ফল করে এসছেন ধরে নিতেই হবে তারা মেধাবী ছাত্রী। তাহলে এই নম্বরের ভিত্তিতে নিয়োগ হোক। এখন অনেকে বলবেন যে সিবিএসসি, আইসিএসসি বোর্ডে তো ওদের প্রচুর নম্বর, তাহলে তোরা এগিয়ে যাবে কেন? আমাদের পশ্চিমবাংলায় হয় আমাদের বোর্ডগুলোকে ওই রকম ভাবে নম্বর দিতে হবে, না হলে আমাদের এখানকার বোর্ডের ছেলে মেয়েদের একটা ওয়েটেজ দিতে হবে। এবং এভাবে কিন্তু নিয়োগ হতো অতীতে। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে, ক্যালকাটা টেলিফোনসে নম্বরের ভিত্তিতেই কিন্তু নিয়োগ হতো। নাগরিক সমাজের কাছে আমার একটা আবেদন থাকবে, মাননীয় আইনজীবীদের কাছে আমার একটা আবেদন থাকবে, দয়া করে সুপ্রিম কোর্টের সামনে আপনারা এই বিষয়টা উপস্থাপিত করুন যে নিয়োগের রাশটা যাতে সরকারের হাত থেকে কেড়ে নিয়ে একটা নিরপেক্ষ, সাংবিধানিক, স্বশাসিত, সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থার উপর দেয়া হয়। না হলে ওই দুর্নীতি নিয়ে টিভি প্রোগ্রাম হবে, আমরা বলবো, কিন্তু দুর্নীতি যাবে না। আর আমাদের দিনের শেষে তো ভাবতে হবে যে এই লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েগুলো যারা শিক্ষিত তারা চাকরিটা পাবে না শুধু একটা সরকার দুর্নীতিগ্রস্ত বলে, একটা সরকার দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বলে। নাগরিক সমাজ একটু ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।